হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রোজার সময় ইফতারে এরকম ঠান্ডা ঠান্ডা মিষ্টি দই খেতে কিন্তু আমরা অনেকেই পছন্দ করি। আজকের রেসিপিতে আপনাদের সাথে থাকছে সব রকমের টিপস সহ মিষ্টি দইয়ের রেসিপি। সেই সাথে এই দইগুলো যে কোনো রকমের পাত্রেই কিন্তু আপনারা সেট করতে পারবেন। আর দেখতেই পাচ্ছেন যে এই দইটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আশা করছি আজকের এই দারুণ মজার এবং পারফেক্ট মিষ্টি দইয়ের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমেই চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। আমি দইটাকে খুব বেশি মিষ্টি করতে চাচ্ছি না, একটু হালকা হালকা মিষ্টি করতে চাচ্ছি, তাই এখানে আমি দিয়ে দিয়েছি 1/3 কাপ পরিমাণ চিনি। আর চিনিটাকে মেল্ট হওয়ার জন্য এখানে প্রায় 1 টেবিল চামচের মতো পানি ব্যবহার করেছি। তবে যারা একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন বা দইটা সাধারণত যেরকম একটু মিষ্টি মিষ্টি হয়ে থাকে ওই রকম মিষ্টি করতে চাইলে এখানে 1/2 কাপ চিনি ব্যবহার করতে হবে। 1/3 কাপ পরিমাণ চিনিতে কিন্তু একটা স্ট্যান্ডার্ড লেভেলের মিষ্টি হবে, খুব বেশি অতিরিক্ত মিষ্টি কিন্তু হবে না। চিনিটা যখন এরকম কালার হতে শুরু করবে ওই পর্যায়ে আমি একটা স্প্যাচুলার সাহায্যে একটু নেড়েচেড়ে সব দিকে সমানভাবে মিশিয়ে দিচ্ছি, যাতে করে কালারটা সব দিকে সমানভাবে হয়। চুলার হিটটা অতিরিক্ত বাড়িয়ে কিন্তু পুরো এই ক্যারামেলটা তৈরি করা যাবে না। চুলার হিটটা একটু মাঝারি লোয়ের মাঝামাঝিতে রেখে একটু সময় নিয়ে এই ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। যখন ক্যারামেলের কালারটা এরকম হয়ে আসবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রুমের স্বাভাবিক তাপমাত্রার পানি 3 কাপ। ক্যারামেলটা ঠিক এরকম কালার করে নিয়েছি আমি, এর থেকে বেশি কালার করে নিতে যাবেন না, এতে করে দেখা যাবে যে ক্যারামেলটা পুড়ে যাবে আর দইটা খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগবে না। তাই এরকম লাইট গোল্ডেন কালার হয়ে আসলে এর মধ্যে পানিটা দিয়ে দিতে হবে। আর এই যে ক্যারামেলটা দলা পাকিয়ে গিয়েছে এতে কিন্তু ভয়ের কিছু নেই, কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলেই দেখবেন যে সুন্দর মতো কিন্তু মিশে যাবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ফুল ক্রিম গুঁড়া দুধ মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ। লিকুইড দুধ জাল করে ঘন করে দই তৈরি করার ঝামেলা ছাড়াই এরকম গুঁড়া দুধ দিয়ে কিন্তু ঝটপট এই দইটা তৈরি করে নিতে পারেন। সবকিছু মিশিয়ে নেওয়ার পরে যখন এই দুধটা ফুটে উঠবে ওই পর্যায়ে এটাকে জাল দিয়ে খুব বেশিক্ষণ জাল করে কিন্তু ঘন করার কোনো প্রয়োজন নেই। 4-5 মিনিটের মতো আমি একটু জাল করে এটাকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে এই দুধের মিশ্রণের কালারটা ঠিক কতটা সুন্দর হয়েছে। আর এই পর্যায়ে যদি দুধের মিশ্রণের কালারটা সুন্দর হয় তাহলেই কিন্তু দইয়ের কালারটা একদম পারফেক্ট আসবে। এখানে একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ পরিমাণ পানি ঝরিয়ে রাখা টক দই। এখন এটাকে সুন্দর করে স্মুথ করে ফেটিয়ে নিচ্ছি। আর যে দুধের মিশ্রণটা আমরা রেডি করে রেখেছিলাম এই দুধের মিশ্রণটা কিন্তু একদম গরম ব্যবহার করা যাবে না, কুসুম গরম অবস্থায় এর মধ্যে কিন্তু টক দইটা ব্যবহার করতে হবে। যদি এই পর্যায়ে হিটটা বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে দইটা দেওয়ার পরে কিন্তু দুধটা ছানা কেটে যাবে আর দইটাও কিন্তু পারফেক্টভাবে হবে না। তাই এই ব্যাপারটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে যাতে করে দুধটা কুসুম গরম অবস্থায় থাকে। এখন দইটা দিয়ে আমি একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে সব কিছু সুন্দর মতো একসাথে মিশিয়ে নিচ্ছি, এতে করে উপরে এরকম একটা ফেনা ফেনা ভাব সৃষ্টি হবে। সম্পূর্ণ দইয়ের মিশ্রণটা দিয়ে আমি সুন্দর করে এটাকে মিশিয়ে নিচ্ছি। আমাদের এই দইয়ের মিশ্রণটা এখন একেবারেই রেডি। এখন এগুলোকে আমি যেই পাত্রে দইগুলো তৈরি করব তার মধ্যে ঢেলে দিচ্ছি। এখানে আমি মাটির পাত্র, প্লাস্টিক, মেলামাইন, স্টিল এবং কাচের সব রকমের পাত্রতে আপনাদেরকে আজকে এই দইটা তৈরি করে দেখিয়ে দিব। দেখবেন যে এই সব রকমের পাত্রে কিন্তু এই দইটা সম্পূর্ণভাবে সুন্দর মতো জমে যাবে। আর সম্পূর্ণ মিশ্রণ দিয়ে আমার ঠিক এতগুলো দই তৈরি করা হয়েছে। ফয়েল পেপার ছোট ছোট করে কেটে এখন এই মুখগুলোকে সিল করে দিচ্ছি। যদি ঢাকনা থাকে ওই রকম যে এগুলোকে বসিয়ে একবারে ঢেকে দেওয়া যাবে সেক্ষেত্রে কিন্তু ফয়েল পেপার দিয়ে সিল করার কোনো প্রয়োজন নেই। সবগুলো পাত্র আমি ঢেকে নিয়েছি। আর এখানে চুলায় একটা হাঁড়ির মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার উপরে একটা তাওয়াল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 15 মিনিটের মতো একটু গরম করে নিয়েছি চুলার হিটটা লোতে রেখে। এখন এর মধ্যে দইয়ের পাত্রগুলো একে একে বসিয়ে দিচ্ছি। আর অবশ্যই লক্ষ্য রাখবেন দইয়ের পাত্রগুলো কিন্তু খুব বেশি নাড়ানাড়ি করা যাবে না, এতে করেও কিন্তু দইগুলো সুন্দর মতো জমে না, অনেক সময় দেখা যায় যে পানি ছেড়ে দেয়। তাই আলতো হাতে এগুলোকে বসিয়ে দিতে হবে। সবগুলোকে বসিয়ে দেওয়ার পরে এখন তাওয়াল দিয়ে এক সাইড থেকে ঢেকে দিয়ে, যেহেতু আমার তাওয়ালটা বড় ছিল তাই আমি ঢাকনা দিয়ে ঢেকে বাকি অংশটা এরকম ঢাকনার উপরে দিয়ে দিয়েছি। যদি তাওয়ালটা একটু ছোট থাকে সেক্ষেত্রে কিন্তু ঢাকনার ভেতরেই সবগুলো সম্পূর্ণ তাওয়ালটা দিয়ে এটাকে চাপা দিয়ে রাখতে পারেন। এখন চুলার হিটটা একেবারে লোতে করে দিয়ে এটাকে আমি বেক করে নিয়েছি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। 25 মিনিট পরে আমি চুলাটাকে বন্ধ করে এভাবেই চুলার উপরে রেখে
এটাকে সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। আমি কিন্তু মাঝে চেক করিনি, কারণ এর মাঝে কিন্তু দইগুলো এমনিতেও হয়ে যায়। আমি কিন্তু বেশ অনেকবার এভাবে দই তৈরি করে নিয়েছি। তবে আপনারা চাইলে 20 মিনিট পরে এগুলোকে খুলে একটু চেক করে নিতে পারেন। আমার বাকি যে 2টা পাত্র ছিল সেগুলোও কিন্তু আমি এই উপরে এভাবে বসিয়ে দিয়েছি, আর এগুলোও কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে। আপনাদেরকে খুলে এখন দেখিয়ে দিচ্ছি। আর চুলার হিটটা কিন্তু কোনোভাবেই বাড়ানো যাবে না, এতে করে কিন্তু দই জমবে না, দই থেকে পানি ছেড়ে দিবে। অবশ্যই চুলার হিটটা কিন্তু একেবারে লোতে রাখতে হবে। দেখতেই পাচ্ছেন যে দইটা ঠিক কতটা সুন্দর করে জমে গিয়েছে, আর তাওয়ালটাও কিন্তু একদমই পুড়ে যায়নি। এখন এই দইগুলোকে আমি ফ্রিজের নরমালে রেখে 2 ঘন্টার মতো সেট করে নিয়েছি। এখান থেকে কিছু দই দিয়ে আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তীতে একটা ডেজার্টের রেসিপি শেয়ার করব। আশা করছি সেই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে। আর এই পাত্রগুলোকে আমি একটু সাজিয়ে পরিবেশন করে আপনাদের সাথে কেটে শেয়ার করছি যে এই দইটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে। আমি ওপর থেকে পেস্তা বাদাম কুচি এবং স্যাফরন দিয়ে সাজিয়ে পরিবেশন করেছি। তবে চাইলে কিন্তু এগুলো ছাড়াও আপনারা পরিবেশন করতে পারেন ঠান্ডা ঠান্ডা ইফতারে দই। দেখতেই পাচ্ছেন এই দইটা ঠিক কতটা পারফেক্ট হয়েছে, চামচে নেওয়ার পরেও কিন্তু পড়ে যাচ্ছে না বা গলে যাচ্ছে না। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আমার আজকের রেসিপিটা শেয়ার করবেন। আমার চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।